Bismillahir Rahmanir Rahim. Today I will explain our new topic, which is random variables and probability distribution. Random variables and probability distribution. Probability distribution. Probability and probability দেখা যাচ্ছে না। আমাদের চ্যাপ্টার নেম ইজ random variable and probability distribution. আমরা ফার্স্ট অফ অল হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল একটু আলোচনা করব। A random variable is a function that associates a real number with which each element in the sample space. আমি আবার বলছি, র্যান্ডম ভেরিয়েবল হলো একটি ফাংশন। এই ফাংশনের এলিমেন্টস গুলো হবে রিয়েল ভ্যালু, যাদেরকে আমরা তার আগে বলেছিলাম ফ্রিকোয়েন্সি। আগের ক্লাসে আমরা ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি, এই টাইপের নামগুলো আমরা বলেছি। সো র্যান্ডম ভেরিয়েবল এই টাইপের একটা ফাংশন। এর সংক্ষেপে লিখলে, আমি যদি লিখি এ র্যান্ডম ভেরিয়েবল, আসলে সেটিংটা অনেকটাই হট। Random variable is a function that associates a real number with each element with each element in the sample space. এই হলো ডেফিনিশন অফ র্যান্ডম ভেরিয়েবল। আবার বলি, র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ফাংশন। মেইন আইটেমটা হলো এটা একটি ফাংশন দ্যাট অ্যাসোসিয়েটস এ রিয়েল নাম্বার, অর্থাৎ ফাংশনের এলিমেন্টস গুলো হলো রিয়েল নাম্বার উইথ ইচ এলিমেন্ট ইন দ্য স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের সবগুলি এলিমেন্টই কিন্তু রিয়েল নাম্বার। আচ্ছা, এই র্যান্ডম ভেরিয়েবল দুই প্রকার। একটিকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আমি এদিকে লিখছি। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরেকটাকে বলা হয় কন্টিনিউয়াস কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তার মানে র্যান্ডম ভেরিয়েবল কয় প্রকার?
দুই প্রকার, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমি সংজ্ঞাগুলোর আগে এই দুই টাইপের ভেরিয়েবল গুলোর গ্রাফিক্যাল এক্সাম্পল দিচ্ছি। গ্রাফিক্যাল এক্সাম্পল দিলে মোটামুটি তোমরা বুঝতে পারবে। আমি ছোট্ট করে কতগুলি ডেটা দিচ্ছি। দেখো, দুটা চিত্র এঁকেছে। এই যে ইনফরমেশন গুলো ডিসক্রিট, আলাদা আলাদা, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে। আমরা একটু সেটিংটা দেখি কিছু করা যায় কিনা, ঘুরিয়ে ঠিক করা যায় কিনা। আমার মনে হয় আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে। দাগগুলি মুছে দিচ্ছি, কিছুটা দেখা যাচ্ছে। ইনশাল্লাহ পরের ক্লাসে আমাদের সেটিংটা ঠিক করে নেব। তাহলে যে কথা বলছিলাম, এই যে এক্সাম্পলটা, আমাদের সমস্যা হলো ভিউয়ারকে দেখা যাচ্ছে না। দেখুন, আচ্ছা, এই একটু সেটিংটা ঘুরিয়ে নিব। আচ্ছা, দেখো, ফার্স্ট এক্সাম্পল। এই এক্সাম্পলের ইনফরমেশন বা ফ্রিকোয়েন্সি গুলো হলো ডিসক্রিট। আমি সংক্ষেপে লিখছি। আর এটা ইনফরমেশন গুলো হলো কন্টিনিউয়াস। আমরা কি এক্সাম্পল থেকে বুঝতে পারছি, কোন একটা ফ্রিকোয়েন্সি অর্থাৎ ফাংশনের ইনফরমেশন গুলি যদি ব্রেকিং হয়ে থাকে, একটা দুইটা তিনটা এভাবে পর্যায়ক্রমে হয়ে থাকে, অর্থাৎ ডিসক্রিট হয়ে থাকে, তাহলে এই টাইপের ভেরিয়েবল রিপ্রেজেন্ট করা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর যদি চলমান হয়ে থাকে তাহলে সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল দিবে। আমি সংজ্ঞাগুলোকে একটু লাইটের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। একটু শেয়ার করে দেখাচ্ছি, দেখো। তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? হ্যাঁ, সাজ্জাদ হোসাইন, হ্যালো। স্যার জি দেখা স্যার। যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। Okay. তাহলে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে a random variable is a function that associates a real number with each element in the sample space. এখানে আমি নোটটা একটু আলোচনা করে নিচ্ছি। By convention, we use a capital letter, say capital X,
to denote a random variable and use the corresponding lowercase letter small x to denote the realization values of the random variable. অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলের মেইন ফাংশনটা আমরা ক্যাপিটাল এক্স দ্বারা ডিনোট করি, আর করেসপন্ডিং এলিমেন্টস গুলিকে স্মল এক্স দ্বারা আমরা আইডেন্টিফাই করি। র্যান্ডম ভেরিয়েবলের আরেকটি সংজ্ঞা নিয়েছি। A random variable is a variable that can take on different values as outcomes of a random phenomenon. It assigns numerical values to the outcomes of a random experiment, making it easier to analyze and work with probabilities. Random variables can represent various types of phenomena, such as the outcome of rolling a die, the temperature on a given day, the number of customers arriving at a store, etc. etc. এখানে এক্সাম্পল সহ র্যান্ডম ভেরিয়েবলকে ডেসক্রাইব করা হলো। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে কাইন্ডস এর একটা নির্দেশনা আছে। যেমন দ্য আউটকাম অফ এ রোলিং ডাই। রোলিং ডাই, ডাইয়ের মধ্যে পয়েন্ট কয়টা থাকে? নাম্বার কে বলতে পারবে? একটা ছক্কার গুটির মধ্যে কয়টা ডিজিট থাকে? 6টা। 6টা। তাহলে আমরা যদি র্যান্ডমলি টেস্ট করি তাহলে 1 থেকে 6 এর মধ্যেই তো আসবে, তাই না? জি স্যার। ওকে, এই যে ভেরিয়েবলস গুলো, এটা কি ডিসক্রিট হবে না কন্টিনিউয়াস হবে? দেখি আইডিয়া। ডিসক্রিট হবে, যে কোনো একটাই হতে পারে। রাইট রাইট। এবার আসো, দি টেম্পারেচার অন এ গিভেন ডে, এটা কি ডিসক্রিট হবে না কন্টিনিউয়াস হবে? একটা দিনের তাপমাত্রা, প্রতি মুহূর্তেই কিন্তু ওর তাপমাত্রা পাওয়া যাচ্ছে, প্রতি সেকেন্ড। এটা কন্টিনিউয়াস হবে। অতএব দ্য টেম্পারেচার অন এ গিভেন ডে, এই যে ভেরিয়েবলটা, সেটা হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, ক্লাসে বুঝে গেল? আর আউটকাম অফ এ রোলিং ডাই, এটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। শেষেরটা পারবো আমরা, দ্য নাম্বার অফ কাস্টমার্স অ্যারাইভিং এট এ স্টোর, এটা কি ডিসক্রিট না কন্টিনিউয়াস? The number of customers arriving at a store, আমাদের ক্লাসে আমি বড়ই অসন্তুষ্ট, কারণ নেটওয়ার্ক বারবার আপ এন্ড ডাউন হয়ে যাচ্ছে, লাইনটা কেটে যাচ্ছে। ঠিক আছে, সো আমার মনে হয় তোমরাও খুব মজা পাচ্ছ মনে হচ্ছে না, কারণ বারবার যখন লাইন কেটে যায় তখন কিন্তু আসলে ই থাকে না। তোমরা কি এখন শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার কোশ্চেনটা ছিল, লাস্ট আমরা যে কোশ্চেনটা থ্রো করেছি, দি নাম্বার অফ কাস্টমার্স অ্যারাইভিং এট এ স্টোর, এই যে ভেরিয়েবলটা কাস্টমার সংখ্যা, এটা কি র্যান্ডম হবে না কন্টিনিউয়াস হবে? দেখো চিন্তা করে, কাস্টমার সংখ্যাটা কি হবে? এটা আর ডিসক্রিট। ডিসক্রিট হবে। ভেরি গুড, কারণ কাস্টমার সংখ্যা কিন্তু চলমান না, 10টা 5টা নির্দিষ্ট। ঠিক আছে, ফ্র্যাকশনাল ভ্যালু করা যাচ্ছে না। তাহলে আমরা এই এক্সাম্পলের মাধ্যমে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কে একটু আইডিয়া অলরেডি পেয়ে গেলাম। তারপরেও আমি ডেফিনিশনটা আবারও তোমাদের জন্য
ডিজাইন করে দেখাচ্ছি। ইফ এ স্যাম্পল স্পেস কন্টেন্স এ ফাইনাইট নাম্বার অফ পসিবিলিটিস or an unending sequence with with as many elements as there are whole numbers, that is countable numbers, is called a discrete sample space বা discrete random variable. A random variable is called a discrete random variable if its set of possible outcomes is countable. তার মানে a random variable is called a discrete random variable if its set of possible outcomes is countable, গণনাযোগ্য যদি হয়। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কোনটা হবে তাহলে? A random variable can take on values on a continuous scale. It is called a continuous random variable. কন্টিনিউয়াস স্কেলের মধ্যে থাকতে হবে, অর্থাৎ কাউন্ট করে শেষ করা যাবে না। If a sample space contains an infinite number of possibilities equal to the number of points on a line segment, একটা লাইনের প্রত্যেকটা পয়েন্টে যদি তুমি আউটকাম পাও তাহলে সেই চলকটাকে বলা হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আর যদি সার্টেন নাম্বার অফ কাউন্টেবল আউটকাম আসে তখন তাকে বলা হবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তো এই ছিল র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস এবং ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনিশন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এসে একটা পড়েছি, আচ্ছা আচ্ছা মনে হয় যেন এক্সপার্ট লিখেছে, লেখা খুব সুন্দর লেগেছে। স্যার ওনার লিখেছে। জি স্যার। এসে একটা আচ্ছা আচ্ছা সুন্দর। কিন্তু ওই কয়েকটা জায়গা আমার একটু প্রশ্ন স্যার আছে। আমি ক্লাস নিচ্ছি অনলাইনে স্যার, অসুবিধা নেই স্যার। না, ওদের কি আচ্ছা আমরা নেক্সট আলোচনা করব ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আজকে আমরা অনেকগুলো সংজ্ঞা পড়তেছি, অলরেডি 3টা সংজ্ঞা পড়েছি। একটি হলো র্যান্ডম ভেরিয়েবল, আরেকটি হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং লাস্ট কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এখন আমরা আলোচনা করব আরেকটি সংজ্ঞা, which is discrete probability distribution. The probability distribution of a discrete random variable capital X lists the values and their probabilities. Values of capital X, এগুলি x1, x2 up to xk, and their corresponding probabilities p1, p2 up to pk. And where probability of p, that is pi, lies between 0 to 1, and all the probabilities sum is 1. এই হলো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের চার্ট। আমি আবারও বলছি, আবারও লিখে দিচ্ছি, এই সংজ্ঞাটা আমাদের এই সংজ্ঞাটা মনে রাখতে হবে। একটু লিখে দেখাচ্ছি, হ্যাঁ, কারণ না লিখলে আমরা এটা মনে রাখতে পারবো না। Discrete probability distribution. আমাদের মূল যে সমস্যাটা হচ্ছে নেটওয়ার্কিং ফ্লাকচুয়েশন। তো নেটওয়ার্কিং ফ্লাকচুয়েশনের কারণে বারংবার আমার নেটওয়ার্কটা চলে যাচ্ছে এবং আমি প্রবলেম ফেস করছি। ঠিক আছে, তো চলো আমরা
ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটা আলোচনা করি। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে ভেরিয়েবল আছে এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটি, সেটা আমরা কিভাবে ডিজাইন করব দেখো। ক্যাপিটাল এক্স হলো তার ভেরিয়েবল, এর মধ্যে এলিমেন্টস গুলি থাকবে x1 x2 ডট 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 আপ টু xn, আর প্রবাবিলিটি সেট গুলি থাকবে p1 p2 আপ টু, প্রবাবিলিটিস গুলো হবে p1 p2 আপ টু pn। এই এই সিস্টেমটাকেই বলা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে খন্ড খন্ড করে চলক এবং তার প্রবাবিলিটি। কোন শর্তে? দুটা শর্ত আছে। শর্তটা হলো মেইন। প্রথম শর্তটা হলো প্রবাবিলিটি মাস্ট বি লাইজ বিটুইন 0 to 1। এটা একটা শর্ত, 1 নম্বর শর্ত। প্রবাবিলিটিটা 0 থেকে 1-এর মধ্যে হতে পারে। আর 2 নম্বর শর্ত হলো সাম অফ অল প্রবাবিলিটিস, অর্থাৎ সামেশন অফ পিআই ইজ ইকুয়ালস টু 1। পিআই মিন্স p1 p2 আপ টু pn, এর যোগফল 1 হতে হবে। এই যে ডিস্ট্রিবিউশনটা, এটা কি বলা হচ্ছে? ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা এই ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপর বেস করে আরেকটি ডেফিনিশন আছে, প্রবাবিলিটি মাস ফাংশন। আমি সংক্ষেপে লিখছি, প্রবাবিলিটি মাস ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশন PMF। The probability mass function জিনিসটা কি? The set of order pairs, ধরো x এবং f of x, এই অর্ডার পেয়ারটাকে একটা প্রবাবিলিটি ফাংশন বলা হয়, মাস ফাংশন বলা হবে। আমি আবার বলছি, প্রবাবিলিটি মাস ফাংশন বলা হবে এরকম x এর চলককে, x এবং তার করেসপন্ডিং f of x কে। তিনটা শর্ত মানলে এই ফাংশনটাকে প্রবাবিলিটি মাস ফাংশন বলা হবে। তিনটা শর্ত কি কি? আমি শর্তগুলি উপরে দিচ্ছি। নাম্বার 1, এক নাম্বার হলো all function must be greater equal 0, অর্থাৎ ফাংশনাল ভ্যালুস cannot be negative। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, summation of all function, all ফাংশনের সামেশনটা হবে 1। আর 3 নম্বর হলো এই অবস্থায় probability of capital X equals to small x is equals to হবে function of x। অর্থাৎ probability mass ফাংশনের সংজ্ঞাটা হলো x এবং f of x, এই ফাংশনটাকে probability mass ফাংশন বলা হচ্ছে। কোন শর্তে? যদি এই তিনটা শর্ত মানে। নাম্বার 1, f of x greater equal 0,
নাম্বার 2, sum of f of x is 1, sum of f of x যদি 1 হয়। 3 নাম্বার, এই দুটা যদি মানে তাহলে probability of capital X equals to small x হবে f of x এর সমান। এই হলো প্রবাবিলিটি মাস ফাংশনের সংজ্ঞা। ঠিক অনুরূপ ভাবে আমরা কিন্তু এটা তখন লিখে দেখিয়েছি, আবারও একটু করে দেখাচ্ছি যে a set of order pairs x capital f of x is a probability function or probability mass function or a probability distribution of the discrete random variable for each possible outcome x। কোন কোন শর্ত? f of x must be greater or equal 0, sum of f of x is 1, 3 নম্বর শর্ত হলো probability of capital X equals to small x is f of x। এই শর্তটা মানবে তখন তাকে বলা হচ্ছে probability mass function। আমাদের পর্যায়ক্রমে এই সংজ্ঞাগুলিকে পড়তে হবে, মেমোরিতে নিতে হবে। Another definition for continuous random variable, continuous random variable এর জন্য ডেফিনিশনটা হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এর আগে ছিল ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তার সংজ্ঞায় বলা হচ্ছে ফার্স্ট অফ অল probability density function, PDF, probability density function. The function small f of x is a probability density function for the continuous random variable x, capital X, defined over the set of real numbers. If প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হলো if f of x must be greater or equal 0 for all x belongs to set of all real numbers। আগেরটাতে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনে কিন্তু সেটা ছিল না, কন্টিনিউয়াসে যা আছে। 2 নাম্বার হলো সেখানে ছিল সামেশন, আর এটা হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি। আর এইখানে একটু ভুল আছে, আমি ভুলটা সংশোধন করে দেই। যারা লিখতেছো তোমরা লিখতে পারো এই f of x পরে এটা একটা dx বলবে, f of x dx equals to 1 হবে। dx টা দেওয়া হয়নি, তা তোমরা দিয়ে নিবে। তাহলে integration from minus infinity to plus infinity, f of x dx equals to 1। আর 3 নাম্বার শর্তটা হলো probability of capital X lies between a to b, আর ওই সময় ছিল capital X equals to small x, এখানে হলো a to b। এর রেজাল্ট হবে integration from a to b f of x dx। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি that is probability density function for continuous random variable। তাহলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার কন্টিনিউয়াস ভেরিয়েবল মানে এটা হইতে গেলে কি আমাদের এই তিনটা ইয়াই মানতে হবে না যে কোনো একটা মানলেই হবে? এটা সত্যি মানতে হবে, আমি আবার লিখে দেখাচ্ছি। একটি ফাংশন f of x এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হতে হলে 3টি শর্ত লাগবে। কে কি? 1 নাম্বার শর্তটা হবে f of x must be greater than or equal 0। ডিসক্রিটের বেলাও সেম ছিল, তবে এটার মধ্যে পার্থক্য হলো কি for all x belongs to set of all real number, ওইটা দিয়ে কন্টিনিউটিটা বোঝানো হয়েছে। ঠিক আছে। আর 2 নম্বর শর্তটা কি বললাম? 2 নম্বর শর্তটা হলো ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি f of x dx equals to 1। মিনহুয়াইল ওই জায়গায় ছিল সামেশন ডিসক্রিটের বেলায়, আর কন্টিনিউয়াস এর বেলায় হয় ইন্টিগ্রেশন। এই হলো পার্থক্য, মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি f of x dx সমান 1। এই দুটো শর্ত যখন মানবে তখনই তৃতীয় শর্তটা আসবে।
তৃতীয় শর্তটা হলো রেজাল্টিং কন্ডিশন হুইচ ইজ লাইক দিস, যে probability of capital X less than A to B, probability of capital X less than A to B, এই রেজাল্টটা হবে ইন্টিগ্রেশন A to B f of x dx। এটা হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আমরা যখন কোনো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করব, তখন এই তিনটার কথা আমার মাথায় রাখতে হবে, এই তিনটা শর্ত। আমরা যখন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল অর্থাৎ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করব, তখন এই তিনটা কথা মাথায় রাখবো। মানে এই তিনটার মধ্যে কিন্তু একটু একটু পার্থক্য আছে। হ্যাঁ, ডিসক্রিটের বেলায় সামেশন, কন্টিনিউয়াস এর বেলায় ইন্টিগ্রেশন। ডিসক্রিটের বেলায় f of x greater equal 0, কন্টিনিউয়াস এর বেলায় সেম, তবে x belongs to set of all real number। আর ডিসক্রিটের কনক্লুশন সেন্টেন্স হলো probability of capital X equals to small x, এটা সমান হবে small f of x। আর কন্টিনিউয়াস এর বেলায় probability of capital X lies between A to B, যেহেতু continuous that should be an interval, এই interval সমান A to B f of x dx। তো এই ছিল আমাদের আমরা স্যালারি এই মাসে তো ঝামেলা হবে না, সমাজটা তো শেষও হবে না, আমরা চলে যাচ্ছি। এতক্ষণ 5টি সংজ্ঞা পড়িয়েছি, এই 5টা সংজ্ঞা পারলে আমাদের অঙ্কগুলি খুবই সিম্পল হবে। এর মধ্যে সর্বশেষ পড়িয়েছি আমরা probability density function for continuous probability distribution এর জন্য। এই ফাংশনটা probability density ফাংশন হবে যদি এই তিনটা শর্ত মানে। নাম্বার 1, নেক্সট probability mass function for discrete random variable এর জন্য এই তিনটা শর্ত আমরা করলাম। তারপরে আমরা আলোচনা করলাম ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এই ডিস্ট্রিবিউশন টেবিলটা, তারপর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এবং শুরুতে আমরা আলোচনা করেছি হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল। সো আমরা এই 5-7টা সংজ্ঞা, র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তারপরে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, probability mass function এবং probability distribution আর probability density function, এই পড়ালেখাগুলি যখন আমার ব্রেনে সেট হবে, তখন আমরা প্রবলেম সলভ করতে পারবো। এখানে একটা ছোট্ট অঙ্ক নেওয়া হয়েছে এই এক্সাম্পলে। Let small x be a continuous random variable with density function. Density function f of x equals to 1/12 x plus 2, আর x এর মান 1 থেকে 3। এই শর্তে আমাদের প্রবাবিলিটিটা বের করো। প্রবাবিলিটি স্মল x গ্রেটার দেন 2, আর একটা হলো প্রবাবিলিটি x লাইজ বিটুইন 2 to 3। দুটার একই রেজাল্ট, কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে ফার্স্ট অফ অল চলো অঙ্কটা বোর্ডে দেখাই। বোর্ডে না দেখালে আসলে আমরা ক্লিয়ার বুঝবো না। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ডিসক্রিট র্যান্ডম কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের একটি প্রবলেম দেওয়া হয়েছে। প্রবলেমের সংজ্ঞাটা এই টাইপের সংজ্ঞায়িত হয়েছে যে ফাংশন অফ এক্স, function of x is defined by 1/12 into x plus 2। এখানে x এর মান দেওয়া আছে 1 থেকে 3 এর মধ্যে।
এটা কি এই চলকটা কি ডিসক্রিটের না কন্টিনিউয়াসের, কে বলতে পারবে? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল না কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের? বলো তো দেখি এক্সাম্পলটা। কারো কোনো আইডিয়া? স্যার ডিসক্রিট। ডিসক্রিট। আচ্ছা, আমি আরেকটা নিচ্ছি তোমাদেরকে বোঝাবার জন্য। মনে করো f of x equals to suppose 1/15 x plus 3, x equals to 0 1 2 3, জাস্ট বোঝানোর জন্য। এটা কি ডিসক্রিট না কন্টিনিউয়াস? দুইটা এক্সাম্পল দিয়েছি, দুটো ফাংশন, দুটি ফাংশনের একটি কন্টিনিউয়াস একটি ডিসক্রিট। কোনটা ডিসক্রিট কোনটা কন্টিনিউয়াস দেখে বলো। হুম, ডিসক্রিট আর কন্টিনিউয়াসটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু অঙ্ক পারবো না। স্যার উপরেরটা কন্টিনিউয়াস নিচেরটা ডিসক্রিট। হ্যাঁ, উপরেরটা কন্টিনিউয়াস, কালো কালিটা কন্টিনিউয়াস, আর লালটা হলো ডিসক্রিট। কেন? কারণ ওই যে এক্স এর মান, এটা কিন্তু কন্টিনিউয়াস 1 থেকে 3, 1 1.1 1.11 1.12, মানে এখান থেকে 1 থেকে 3-এর মধ্যে এক্স এর মান কোটি কোটি মান আছে। ইন্টারভেল দেওয়া থাকলে এটা বুঝতে হবে কন্টিনিউয়াস। আর এক্স এর পার্টিকুলার কয়েকটি মান দেওয়া থাকলে, যেমন 1 0 1 2 3, কয়টা মান? 4টা মান দেওয়া আছে মাত্র। তাহলে এক্স এর মান 0 বসালে একটা মান পাবো, 1 বসাইলে একটা পাবো, 2 বসাইলে একটা পাবো। তার মানে এই ফাংশনটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ফাংশন, আর উপরেরটা হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ফাংশন। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ইন্টারেস্টিং। নিচের এক্সাম্পলটা হয়নি, কেন হয়নি? এটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে ডেনসিটি ফাংশন সেটা বলতে পারি না। কেন পারি না জানো? কারণ এইটার শর্তগুলি মানে না। জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, শর্ত কি স্যার? শর্ত আছে কিন্তু 3টা। প্রথমটা মানতেছে, প্রথমটা কি যেন? প্রথমটা হলো অল এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল 0, এটা মানে এক্স এর সবগুলি মানের জন্য ফাংশনাল ভ্যালুটা 0 বা তার চেয়ে বড় হবে, এটা মানে। কিন্তু দ্বিতীয়টা মানে না। দ্বিতীয়টা কি? সামেশন অফ এফ অফ এক্স ইজ 1, এটা কিন্তু মানতেছে না। এই ফাংশনটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হইতে হলে 3টি শর্ত মানতে হবে। কি কি? এই শর্ত, এই শর্ত, আর ফাইনাল যে শর্তটা হলো প্রবাবিলিটি অফ, হ্যাঁ কি ছিল কেউ বলতে পারবে? আর probability of capital X equals to small x, কি যেন ছিল? is equals to f of x। এই শর্তটা যদি আমরা এই 3টা শর্ত মানে প্রথম 2টা মানলে তৃতীয়টা সত্য হয়, এটা মানবে না, আমি আন্দাজে নিয়েছি। তবে উপরেরটা মানে, উপরেরটা মানবে। চলো আমরা উপরেরটা আগে দেখি, আর এই টাইপের কিভাবে মানে স্পেসিফিক অঙ্ক নিয়ে প্রবলেম নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে এটা ডিলিট করে দিচ্ছি। এই ফাংশনটা যে প্রবাবিলিটি মাস ফাংশন, অর্থাৎ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা আমরা এখন প্রমাণ করব। এই ফাংশনটা একটি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে এটা প্রমাণ করতে হলে আমরা দেখাবো 3টা শর্ত। 1 নম্বর শর্তটা কি? 1 নম্বর শর্ত হলো f of x greater equal 0 for all x belongs to set of all real number, এটা হলো ফর অল চিহ্ন। আর 2 নম্বর শর্তটা কি? আরো কি মনে আছে 2 নম্বর শর্ত? 2 নম্বর শর্ত হলো -∞ to +∞ f of x dx 1 হতে হবে। আর 3 নম্বর শর্তটা কি? কারো কি মনে আছে 3 নম্বর শর্ত?
probability of a to b 1x3, এটা কি হবে 1 থেকে 3 f of x dx। এই ছিল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের। না না পাইনি, আসলে আমরা বড়ই মুসিবতের মধ্যে আছি। নেটওয়ার্ক যখন বারবার ফ্লাকচুয়েট করে তখন কিন্তু ক্লাসের কোনো আহ মূল থাকে না, অ্যাটেনশন থাকে না। আমি আলোচনা করতেছিলাম এই ফাংশনটা প্রবাবিলিটি মাস ডেনসিটি ফাংশন, এটা প্রমাণ করতেছি আমরা। তো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হতে হলে এই তিনটি শর্ত লাগে। প্রথম শর্ত কি, f of x must be greater than or equal to for all x belongs to R। তাহলে x এর মান তো 1 থেকে 3 এটা দেওয়া আছে। 1 থেকে 3 যেই মানই বসাও f of x কিন্তু গ্রেটার দেন 0। এটা কি মানো কিনা, বোঝা যায় কিনা? বোঝা যায়? বুঝতে পারোনি কাউসার? x এর মান 1 বসালে কত হয়? 1 1 plus 2 3 3/12, that is 1/4, 0.25। আমরা যদি x এর মান 1 বসাই 0.25 is greater than 0। x এর মান যদি 3 বসাই 5/12 আসে, তাও কিন্তু greater than 0। For all x under this condition f of x greater than 0, অর্থাৎ প্রথম শর্তটা স্যাটিসফাই। কথা কি বোঝা যায় কিনা এখানে কিন্তু বুঝতে হবে। আমরা সিনিয়র স্টুডেন্ট, অ্যানালাইসিসটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আব্দুল হক পারভেজ? নাই? আব্দুল হক পারভেজ, কথাগুলো বুঝতেছো? প্রথম শর্তটা স্যাটিসফাই করে আমি মনে মনে এক্স এর মান 1 বসিয়েছি, 0.25 আসে, তাহলে 0.25 গ্রেটার দেন 0। আবার 3 বসালেও 5/12 আসে, হুইচ ইজ অলসো গ্রেটার দেন 0। দ্যাটস ওয়াই উই ক্যান সে ফর অল এক্স লাইজ বিটুইন দিস ইন্টারভেল f of x must be greater than 0। দ্যাট মিন্স ফার্স্ট কন্ডিশন ইজ স্যাটিসফাইড। এভাবে আমরা স্যাটিসফাইং কন্ডিশনটা ব্রেনে সেট করালাম। আমি লিখে দিব যে হ্যাঁ f of x is greater than 0 for x belongs to এত। এটা কিন্তু আমরা বলতে পারি। দ্যাট মিন্স আমরা বলতে পারি f of x is greater than 0 for all x belongs to 1 থেকে 3। এটা বলে দিলাম। x এর মান 1 থেকে 3 এর মধ্যে f of x এর মান অলওয়েজ 0। সুতরাং কন্ডিশন 1 স্যাটিসফাইড। এক নম্বর যে শর্তটা এটা স্যাটিসফাইড। এবার আসো 2 নম্বর শর্তটা দেখি। আমাদের 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর শর্তটা হলো ইন্টিগ্রেশন। আমরা তো ইন্টিগ্রেশন পারি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি f of x dx। এখানে আমাদের ইন্টারভ্যাল দেওয়া আছে 1 থেকে 3। আমরা এই ইন্টিগ্রেশনটা ভেঙে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি না লিখে লিখবো মাইনাস ইনফিনিটি থেকে 1 f of x dx, ওকে, প্লাস 1 থেকে 3 f of x dx। আচ্ছা, আমার মনে হয় দেখা যাচ্ছে না, আমি ওইদিকে ডানে লিখতেছি। 2 নম্বর শর্তটা ডানে লিখতেছি, ডানে অনেক জায়গা আছে। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি f of x dx is মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি না লিখে আমরা লিখবো 1
f of x dx প্লাস 1 থেকে 3 f of x dx প্লাস 3 to প্লাস ইনফিনিটি f of x dx। এই হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির এক্সপানশন। এখন মূলত ফাংশনটা ডিফাইন করা আছে 1 থেকে 3 এর মধ্যে। মোট 1 থেকে 3 এর মধ্যে হলে ফাংশনাল ভ্যালু হলো এটা, তার বাহিরে যদি হয় ফাংশনাল ভ্যালু হবে 0। সেটা এইভাবে লেখা থাকে, আমি প্রথম অঙ্কে দেখাইনি, এটা সমান 0 আর এখানে লেখা থাকে আদারওয়াইজ। মানে কি, f of x এর মান প্রথমটা যদি x এর মান 1 থেকে 3 এর মধ্যে হয়, আর f of x এর মান 0 যদি x এর মান আদারওয়াইজ অর্থাৎ এই মানের বাহিরে হয়। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 1, মাইনাস ইনফিনিটি টু 1, এটা কি 1 থেকে 3 এর মধ্যে পড়ে না আদারওয়াইজ পড়ে বলো আব্দুল হক? আদারওয়াইজ স্যার। আদারওয়াইজ। আদারওয়াইজ স্যার বাইরে আদারওয়াইজ হলে ফাংশনাল ভ্যালু হলো 0। 0। তাহলে 0 হলে প্রথম ইন্টিগ্রেশনটা থাকে না, তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা 0 হয়ে যায়। এবার 1 থেকে 3, 1 থেকে 3 হলে ফাংশনাল ভ্যালু হয়, এটা দেওয়া আছে, আমরা দেখে দেখে লিখতেছি 1/12 x plus 3 x plus 2 আর dx। আবার একইভাবে 3 থেকে প্লাস ইনফিনিটি হলে এটাও আদারওয়াইজ এর মধ্যে পড়ে, সেই রেজাল্টটা হয় 0। এখন এই ইন্টিগ্রেশনটা আমরা করি, কত হয় 1/12 x square by 2 plus twice x 1 2 3। তাহলে 1/12 প্রথমে 3 বসালে 9/2 plus 6 minus 1/2 minus 2। এবার যোগ বিয়োগ করি, কত আসে 1/12, নিচে আসে 2, 9 plus 12 minus 1 minus 4, কত হয় 21 থেকে 1 বাদ দিলে 20 আর 4 16 8। আমরা কি কোথাও ভুল করেছি? মনে হয় ভুল করেছি। 3 বসালে 3 স্কয়ার 9 প্লাস 6 মাইনাস 1 বসালে 1 মাইনাস 2। দেখো যোগ বিয়োগ করে কত আসে, কত পেয়েছো? আব্দুল হক পারভেজ? স্যার ক্যালকুলেটর নাই তো কাছে স্যার। ক্যালকুলেটর নাই। আচ্ছা, আমরা পরের অংশে 1 2 3, 1 থেকে 3 যদি আমরা দেই, যোগ বিয়োগ করলে 1/12 6 2 12, 12 21, 21 থেকে 1 2 20 আর হলো 4 16। আচ্ছা, এটা মেবি 1 হচ্ছে না, নট ইকুয়ালস টু 1, আমি সংক্ষেপে লিখলাম। অর্থাৎ এই ফাংশনটা দ্বিতীয় কন্ডিশনটা মানেনি। স্যার 0.66। হ্যাঁ, 0.66 মানে 1 নয়। তার মানে আমরা এই ফাংশনটা প্রমাণ করলাম দিস ইজ নট এ প্রবাবিলিটি মাস ফাংশন। কারণ
প্রবাবিলিটি মাস ফাংশন হতে হলে এই প্রথম দুটা শর্ত মানবে এবং তৃতীয় শর্তটা মানবে। প্রথম দুইটা শর্ত মানলে তৃতীয়টা সত্য হবে। কিন্তু আমরা যেহেতু দ্বিতীয় শর্তটা মানিনি, অর্থাৎ 1 হয়নি, that's why we can say this function is not a probability mass function. আমরা পরীক্ষায় এরকম আসে, show that this function is probability mass function or probability density function etc etc, তাহলে এইভাবে আমরা প্রমাণ করব। তো যাই হোক, অনেকদিন পরে ইন্টিগ্রেশন করা লাগতেছে, তোমরা অন্যান্য কোর্সে হয়তো বা ইন্টিগ্রেশন করো। আমি স্লাইড থেকে বাকি কয়েকটা একটা দুটো অঙ্ক দেখাচ্ছি। শেষ যেহেতু স্লাইডটা তোমাদেরকে প্রোভাইড করেছি, স্লাইডটা তোমরা দেখবে। শেয়ারটা কি দেখা যায়? জি, জি স্যার। কোয়েশ্চেনটা দেখো, যেমনটা পড়িয়েছিলাম যে the probability density function of a continuous random variable is given below. f of x এর মান দেওয়া আছে, এই x এর মান 0 থেকে 2, ওকে। আর f of x এর মান দেওয়া আছে 0 আদারওয়াইজ, অর্থাৎ 0-এর চেয়ে ছোট অথবা 2-এর চেয়ে বড় হলে ফাংশনাল ভ্যালুটা 0। প্রশ্ন করা হয়েছে ফাইন্ড দি ভ্যালু অফ কে, কে এর মান বের করো। অজানা রাশি একটি আছে, সে কে এর মানটা বের করো। আর প্রবাবিলিটি বের করব 1 থেকে 2 এর মধ্যে। আমাদের কিন্তু ডিফাইন করা আছে 0 থেকে 2, আমরা 1 থেকে 2 এর মধ্যে বের করব। কে এর মান বের করতে গিয়ে আমরা প্রবাবিলিটির দ্বিতীয় শর্তটা অ্যাপ্লাই করেছি, এটা আমরা জানি। এখন আমরা f of x এর মানটা বসিয়েছি আর আদারওয়াইজ এর সব 0। এই ক্যালকুলেশন করে কে এর মান পেয়েছি 9/56। এখানে একটা বিশাল অঙ্ক আছে, বিশাল অঙ্কটা তোমাদের করতে হবে। না করে আমি কিন্তু স্লাইড জাস্ট রেজাল্টটা বসিয়েছি। দেখো তো তোমরা বের করতে পারো কিনা এখান থেকে কে এর মান 9/56 কিভাবে ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন তো একটু করে দেখিয়েছি, তোমরা যোগ বিয়োগ করে ইন্টিগ্রেশন করে ফাইনালি কে এর মান পাবা এটা। এবং কে এর মানটা যখন মূল ফাংশনে আমরা বসিয়ে দিব, মূল ফাংশনে কে এর মান যখন আমরা এখানে এখানে বসিয়ে দিব, তখন ফাংশনটা কিন্তু নতুন ভাবে জেনারেট হবে। দেখো নতুন ভাবে ফাংশনটা জেনারেট হয়েছে, তখন প্রবাবিলিটি ফাংশনে মানটা বসিয়ে ফাইনালি আমাদের রেজাল্ট বের করতে। এই ছিল একটি অঙ্ক কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য। আবার ডিসক্রিটের জন্য বিভিন্ন প্রবলেম আছে। আমরা এখানে একটা অঙ্ক নিয়েছিলাম, এটি দেখানোর চেষ্টা করেছি। ফার্স্ট অফ অল, যে প্রবাবিলিটি অফ এক্স এর মান গ্রেটার দেন 2 হলে কি হবে, আর 2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট হলে কি হবে। দুটো একই জিনিস, এক্স এর মান 2 এর চেয়ে বড় আর এক্স এর মান 2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট, একই জিনিস এই সেন্সে, বিকজ আওয়ার ফাংশন এক্স ইজ ডিফাইন্ড বাই 1 2 3, এই জন্য দুইটার রেজাল্টও সেম আসছে। এই এগুলি তোমরা করতে হবে। তখন কন্টিনিউয়াস এর জন্য আলোচনা করেছি, চলো পরের প্রবলেমটা আমরা ডিসক্রিটের জন্য, এটা একটু বিশাল বড়। The probability distribution of a discrete random variable is given below. P of x. Interesting. Discrete এর probability ফাংশনটা p দ্বারা ডিনোট করা হয়। Meanwhile, continuous এর বেলায় f দেওয়া হয়েছে, একটু ডিফারেন্ট করার জন্য এটা করা হয়েছে। আর x এর মান দেওয়া আছে 60টি। এখানে বলা হচ্ছে k এর মান বের করো। সো এই ফর্মুলাটা ইউজ করে সাম অফ অল প্রবাবিলিটিস 1, এই ফর্মুলা ইউজ করে আমরা যোগ বিয়োগ করে কে এর মান বের করেছি 8। এটা নিজেরা করতে হবে, করে দেখতে হবে যে 8 ঠিক আছে কিনা। নেক্সট,
দ্বিতীয় যে প্রশ্নটা, কে এর মান আমরা 8 বসিয়ে দিয়েছি, যেহেতু ফাংশনে তোমার ছিল 2x প্লাস কে, কে এর জায়গায় যখন আমরা বসিয়ে দিলাম 8, তখন আমাদের ফাংশনটা চলে আসছে নতুন ডিজাইনে x প্লাস 4/28। এখন আমাদের প্রশ্ন হলো p of x টা প্রবাবিলিটি ফাংশন কিনা প্রমাণ করতে হবে অ্যাজ পার কোশ্চেন। দেখো, show that p of x is a probability function। তাহলে প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করতে হলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের যে তিনটা শর্ত আছে, সেই শর্ত তিনটা মানে কিনা জাস্টিফাই করতে হবে, যেমনটা আমরা আগের অঙ্কে আমরা দেখিয়েছি। সো জাস্টিফিকেশনের জন্য আমরা কি করব, প্রথমত বলে নিলাম যে ফর অল p of x is greater equal 0, x এর ওই নির্দিষ্ট মানের জন্য, x এর এই 7টি মানের জন্য p of x greater equal 0, আর sum of all p of x is 1। এটা মানে কিনা আমরা পর্যায়ক্রমে দেখেছি, সামটা করে দেখেছি, সাম করে দেখেছি 1 আসে, আর x এর যে কোনো মানের জন্য p of x টা গ্রেটার দেন 0 আসে, সেটাও কিন্তু আমরা এখানে ইন্ডিভিজুয়াল আইটেমস থেকে দেখতে পেয়েছি। তো এই দুটা শর্ত থেকে আমরা বলতে পারি যে p of x ফাংশনটা একটি প্রবাবিলিটি ফাংশন। সংজ্ঞাগুলো আমাদের আগে শিখলে ওই সংজ্ঞার সাথে ম্যাচিং করে করে প্রবলেমস গুলো আমরা সলভ করতে পারবো। এখন প্রবাবিলিটি ফাংশন এবং ডিস্ট্রিবিউশন ফাংশন একটা টেবিল করা হয়েছে, প্রবাবিলিটি ফাংশন এবং ডিস্ট্রিবিউশন ফাংশনের টেবিল। আমি টেবিলটা একটু আলোচনা করি। এক্স এর 7টি মান দেওয়া আছে, -3 থেকে আপ টু +3 পর্যন্ত, আর ফাংশনের মধ্যে প্রবাবিলিটি ফাংশনে মানগুলো বসিয়ে আমরা এই মানগুলো পেয়েছি। ফাইন, এটা এক্স এর মান -3, -2, -1, 0, 1, 2, 3 বসালে এই মানগুলো আসে। বাট এই মানটা কিভাবে আসে? এই মানটা আসে, প্রথম মানটা প্রবাবিলিটি ফাংশন এবং ডিস্ট্রিবিউশন ফাংশন সেম হবে, আর দ্বিতীয়টা হবে প্রথম দুইটার সমষ্টি। আমি আবার বলছি, দ্বিতীয় মানটা হবে, এই মানটি হবে প্রথম ভ্যালু এইটা, আর দ্বিতীয় ভ্যালু এটা, অর্থাৎ প্রথম ভ্যালুটা এবং দ্বিতীয়টার যোগফল হবে এটা। একইভাবে তৃতীয় মানটা পাওয়া যাবে প্রথম 3টার যোগফল, চতুর্থ মানটা পাওয়া যাবে প্রথম 4টির যোগফল, এরপরের মানটা পাওয়া যাবে প্রথম 5টির যোগফল, এইভাবে প্রথম সবগুলির যোগফল 1। এই হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডেনসিটি ফাংশন এবং ডিস্ট্রিবিউশন ফাংশন। এই টেবিল থেকে আমাদের একটা প্রশ্নে দেওয়া আছে, দেখাও যে প্রবাবিলিটি অফ x লাইজ বিটুইন 0 to 2, 0 excluded, 2 included, is equals to capital F of 2 minus capital F of 0, এটার সমান। তাহলে x এর মান 0-এর চেয়ে বড়, 2 এর সমান বা 2 এর চেয়ে কম। তাহলে x এর মান কি কি হতে পারে? x এর মান 1 এবং 2, এই দুটা হবে। তাহলে প্রবাবিলিটি অফ x is 1, 1 এর মানটা আমরা 4 থেকে নিয়ে আসবো। x এর মান 1 হলে করেসপন্ডিং প্রবাবিলিটি ফাংশন 5/8 নিয়ে আসলাম, আর x এর মান 2 হলে করেসপন্ডিং প্রবাবিলিটি ফাংশন 6/8, আলটিমেটলি রেজাল্ট হলো 11/28। আর রাইট সাইড f of 2, f of 2 টা আমরা কিন্তু 4 থেকে নিয়ে আসবো। f of 2 এর মান বসালে 21/28, এই যে 21/28 বিয়োগ f of 0, f of 0 টেবিল থেকে নিয়ে আসলে 10/28, নিয়ে আসলাম 10/28, বিয়োগ করলে হয় 11/28, অর্থাৎ দুইটা পক্ষই পরস্পর সমান। আর 4 নম্বরে প্রমাণ করা হয়েছে প্রবাবিলিটি অফ -2 থেকে +2, এই রেজাল্টটা করা। তো -2, -1, 0, 1, 2,
এই 5টা রেজাল্ট যোগ করলে 5 বাই 7। পর্যায়ক্রমে তোমরা এই সবগুলো কাজ করতে হবে। এটা তো আলোচনা করলাম। এখানে আমরা আজকের লেকচারটা শেষ করছি। 7টা ডেফিনিশন আছে, আমি আবার বলছি। মূলত ডেফিনিশন সামারাইজ করার জন্য, সুন্দর করে লেখার জন্যই আমি অঙ্কগুলি নিয়ে এসেছি। এই চ্যাপ্টার শুধুমাত্র ডেফিনিশনের চ্যাপ্টার। কে কে? র্যান্ডম ভেরিয়েবল, তারপরে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তারপরে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন। ডেনসিটি ফাংশনের 3টা শর্ত আছে, মাস ফাংশনের 3টি শর্ত আছে। এই শর্তগুলো বোঝানোর জন্য আমি একটা দুইটা ছোট ছোট অঙ্ক দেখিয়ে, তো এই বেসিক আলোচনাগুলো আমাদের পরের চ্যাপ্টার কাজে লাগবে। সেজন্যই আমরা এই চ্যাপ্টারটা নিয়েছি। পরবর্তীতে আমাদের ক্লাস হবে আগামী শনিবার অন ক্যাম্পাসে। এর মধ্যে আমরা যতটুকু শিখলাম একটু করে পড়ে নিব, গত ক্লাসের পড়া সহ। আজকের ক্লাসে উপস্থিত আছো 17 জন। আমি একটু অ্যাটেন্ডেন্স দিচ্ছি, হোল্ড করো।